এবং আরও বেশি তাগিদের সঙ্গে আরও বেশি আর্জেন্সিটাকে ফিল করে সবাই একসাথে মিলে লড়তে হবে। পশ্চিমবাংলা আমি জানি একটা জটিল পরিস্থিতি এই কারণে, কারণ এই রাজ্যে যে সরকারটা আছে সেই সরকার সম্পর্কে গত দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি, সেই সরকার নিয়ে মানুষের মধ্যে ব্যাপক বিক্ষোভ, খুব ন্যায়সঙ্গত কারণে বিক্ষোভ। এবং পশ্চিমবাংলায় যদি দ্রুত তৃতীয় শক্তি গড়ে উঠতে না পারে তাহলে ইটস এ ম্যাটার অফ টাইম। আপনারা উড়িষ্যায় দেখেছেন, আপনারা অন্য বিভিন্ন জায়গায় দেখছেন, তাহলে সেই সময় কিন্তু পশ্চিমবাংলা বিজেপি টেক ওভার করে নেবে। ফলে ব্যাপারটা শুধুমাত্র এই নির্বাচনটা কোনোভাবে ঠেকিয়ে দেওয়া যাক, কালকে ঠেকিয়ে দেওয়া যাক, এখানে ঠেকিয়ে দেওয়া যাক, ওখানে ঠেকিয়ে দিয়ে ঠেকা দিয়ে চলবে না বেশি দিন। তাহলে পশ্চিমবাংলায় অত্যন্ত দ্রুত আমার মনে হয় একটা বড় তৃতীয় শক্তি দরকার, যাতে পশ্চিমবাংলার বুকে আমরা একটা গ্যারান্টি করতে পারি যে বাংলায় এখানকার বামপন্থী ধর্মনিরপেক্ষ মানুষ একটা তৃতীয় শক্তি আছে। আমরা যদি কারোর উপরে অত্যন্ত ডিপেন্ডেন্ট অসহায় হয়ে যাই যে ওরা যদি কোনো রকমের ঠেকিয়ে দিতে পারে তাহলেই বিজেপিকে ঠেকানো যাবে না, সেভাবে ঠেকানো যাবে না, আপনার কাজটা অন্য কেউ করে দেবে না। তাহলে আমাদেরকে শক্তি, সহায়, সম্বল জড়ো করে আমাদেরকে একে লড়তে হবে এবং লড়াইটা খুব পরিষ্কারভাবে বুঝতে হবে। মূল লড়াইটা আজকে গোটা দেশে একটাই, ওই ফ্যাসিবাদের বিরুদ্ধে ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করা, সংবিধানকে রক্ষা করা, এটাই হচ্ছে আজকের মূল লড়াই। এবং এই মূল লড়াই আমার মনে হয় কলকাতা, আমি ভাবিনি এর এত মানুষ, মনে হয় কলকাতা অনেক কিছু বলতে চায়। এই বড় ঐক্যটা দরকার এই লড়াইটা, এবং এই লড়াইটার আর্জেন্সিটা খুব বোঝা দরকার। এই লড়াইটা খুব আস্তে আস্তে ধীরে সুস্থে লড়বো, গয়নগচ্ছভাবে লড়লে হবে না। এই লড়াইটা এইভাবে লড়া যাবে না। এই লড়াইটাকে খুব দূরে রিমোট কিছু ভেবে এখন আপাতত এটা করি, পরে ওটা দেখা যাবে, এটা করলে হবে না। কারণ খুব দ্রুত এমন একটা সময় আসবে যখন আর কিচ্ছু থাকবে না, যখন আর কিচ্ছু বাঁচানোর জন্য থাকবে না, কেউ থাকবে না। আর তাই যতক্ষণ আছে তো ফ্যাসিবাদের বিরুদ্ধে আমি সেই জন্য যারাই খুব ফ্যাসিবাদ আর কিছু না, একটা ডেফিনিশন ছিল, ইটস অ্যান ওপেন ডিক্টেটরশিপ, ওপেন টেররিস্ট ডিক্টেটরশিপ। তার মানে ফ্যাসিজম হচ্ছে রিপাবলিক অফ ফিয়ার অ্যান্ড রিপাবলিক অফ ফেটার্স। আমরা চাই একটা রিপাবলিক অফ ফ্রিডম। আর তাই ভয় পেলে তো একদম চলবে না। যদি ভয় পাই তাহলে তো ওদের দমন করারও দরকার হবে না। আমি যদি ভয় পেয়ে নিজেকে নিজেই গুটিয়ে নিই, ভয় পেয়ে যদি কথা বলা বন্ধ করে দিই, ভয় পেয়ে যদি খুব এমন করে মেপে মাপজোক করে এমন করে কথা বলি যেন আমার কথাগুলোর মধ্য থেকে ধরি মাছ না ছুঁই পানি কিছুই বললাম অথচ বললাম না, তাহলে কিন্তু হবে না, তাহলে কিছু হবে না। তাহলে কথাটা ওইভাবে বলতে হবে, সরাসরি বলতে হবে, নির্ভয়ভাবে বলতে হবে, ভয় নেই, নির্ভয় মা ভই। তাহলে এই ভয়হীনতাটা খুব আমাদের সামনে বড় লড়াই। আমি জাস্ট দুটো কথা বলে শেষ করব। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। ফ্যাসিবাদের অভিজ্ঞতা একটাই অভিজ্ঞতা। ফ্যাসিবাদ থেকে যে কবিতাটা বেরিয়ে এসেছিল জার্মানি থেকে, সেই নিমুলারের কবিতাটা, যে প্রথমে যখন ওরা এলো সোশ্যালিস্টদের বিরুদ্ধে লড়তে, আমি তো কিছু বলিনি কারণ আমি সোশ্যালিস্ট ছিলাম না। ট্রেড ইউনিয়নের বিরুদ্ধে লড়তে এলো, বললো আক্রমণ করলো, আমি কিছু বলিনি কারণ আমি ট্রেড ইউনিয়ন করতাম না। ওদের যখন করেছে বিভিন্নভাবে টুকরো করে আলাদা করে অ্যাটাক করেছে, আমরা কিছু বলিনি। যখন আমার উপরে অ্যাটাকটা নামলো তখন আমি চারপাশে তাকিয়ে দেখছি আর বলার জন্য কেউ নেই। দিস ইজ ফ্যাসিজম। যখন আসে এক করে যখন অ্যাটাক করে আমরা অনেকে চুপ করে থাকি, আমরা একে অন্যের তার যে দুঃখ, তার যে কষ্ট, তার উপরে যে আক্রমণ সেটা বুঝি না। আমরা মনে করি যখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এসছে যে ওটা তো মুসলমানদের ব্যাপার, শাহিনবাগ হচ্ছে ওটা তো মুসলিম মহিলাদের ব্যাপার, ওরা হাজার হাজার লোক করেছে, আমি গিয়ে দুটো ভাষণ দিয়ে চলে আসবো, আমার কাজ তাতেই হয়ে যাবে, সংবিধানে নাগরিকত্ব রক্ষা করে দেব। আমি এটা মনে করি না যে আমার প্রয়োজন হচ্ছে যে এটা নাগরিকত্ব আইন সংশোধনটা কোনো মুসলিমদের উপরে আলাদা করে আক্রমণ নয়, এটা ভারতবর্ষের সংবিধানের উপরে আক্রমণ। এবং এই কথাটা যদি ভারতবর্ষের ব্যাপক হিন্দু জনগণকে আমি বোঝাতে না পারি তাহলে আমি সংবিধানকে রক্ষা করতে পারবো না। এই কথাটা বোঝা, এইটা আমাদের দায়িত্ব। আমরা যারা কমিউনিস্ট, আমরা যারাই ডেমোক্রেটিক পলিটিক্সের কথা বলি, আমাদের সকলের দায়িত্ব এটা। বড় বড় ভাষণ দেওয়া, সকলের কিছু লোক জড়ো হলে সেখানে গিয়ে বলা, এটা আমাদের দায়িত্ব নয়। এটা খুব বড় কথা। আমার মনে হয় এইটা আজকে বোঝা দরকার যে কি করে যখনই কিছু ঘটছে, কোথাও কিছু ঘটছে, কি করে একে অপরের পাশে দাঁড়াতে পারছেন। ধরুন ওয়েসি সাহেব এখন বলছেন, অনেক কথা বলছেন, আমি দেখছি ওয়েসি সাহেবকে নিয়ে খুব অনেক প্রচার হচ্ছে, পাকিস্তানের বিরুদ্ধে গরম কথা বলছেন, ঠিক কথা প্রচার হচ্ছে। তাহলে আমার প্রশ্ন তোলা উচিত যে এই গরম কথাগুলো যদি প্রচার করা হয় খুব করে, তাহলে কালকে যদি ওয়াকফ বোর্ড নিয়ে উনি যে কথাটা বলেছেন সেটা কেন খারাপ?
ওয়াকফ বোর্ড নিয়ে যে কথাটা উনি বলছেন, সেই ওয়াকফ বোর্ডের কথাটা ভুল কেন? তাহলে এই যে প্রত্যেকটা মসজিদকে খুঁড়ে খুঁড়ে মসজিদের তলে মন্দির বের করা হচ্ছে 1991 আইনটাকে ছুঁড়ে ফেলে দিয়ে, এই কথাগুলো যখন মুসলিম সাংসদরা তোলেন আর সবাই তোলেন, তখন সেটা কেন খারাপ হয়ে যায়? তাহলে কাজের বেলায় কাজই, কাজ ফুরলে পাজি। তাহলে এখন কাজ করানোর জন্য এদেরকে নিয়ে কাজ করা। তাহলে এই যে ব্যাপারটা হচ্ছে, এত বড় একটা ফেলিয়ার, সম্পূর্ণভাবে ফেল করে গেছে সরকারটা। এবং আমি মনে করি আমাদের ছাত্র বন্ধুরা, নেতারা যারা জেলে আছেন, উমার খালিদ থেকে শুরু করে সবাই, গুলফিসা থেকে শুরু করে সবাই যারা জেলে আছেন, তারা এক একজন সৈনিক। আজকে তাদেরকে বলা হচ্ছে তারা দেশদ্রোহী, কিন্তু একটা দিন, এই দিনটা লম্বা চলবে না। ভারতবর্ষে এই ফ্যাসিবাদ সব কিছু ধ্বংস করে দিতে পারবে না। আমি মনে করি, বিশ্বাস করি যে এই স্বাধীনতা আন্দোলন আমাদের অনেক কিছু দিয়েছে। আমাদের দেশে এই ঐতিহ্য আছে, আমাদের মধ্যে এই চেতনা আছে, এটাকে আমরা ঠেকাতে পারবো, আটকাতে পারবো। এবং সেদিন যখন গণতন্ত্র নিয়ে আমরা বলবো, তখন আমরা বলবো আমাদের যে বন্ধুরা যারা জেলে আছেন, যে ফাদার স্ট্যান স্বামী যিনি বলেছিলেন, ইফ আই হ্যাভ টু পে এ প্রাইস ফর টেলিং দ্য ট্রুথ, আই এম রেডি টু পে দ্য প্রাইস, অ্যান্ড হি পেড দ্য প্রাইস। অ্যান্ড তারা হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামী। আজকে ফ্যাসিবাদের বিরুদ্ধে দ্বিতীয় স্বাধীনতার লড়াইয়ে তারা আমাদের স্বাধীনতা সংগ্রামী। তাহলে নির্ভয় হয়ে পশ্চিমবাংলা অনেক কিছু বলতে চায়, বলার সময় এসছে। মাহমুদাবাদকে নিয়ে সম্ভবত আমরা এখানে কোনো মিটিং করে উঠতে পারিনি। আমরা হয়তো সুপ্রিম কোর্টের ওই যে ভার্ডিক্টটা, যেখানে ফ্রিডম অফ স্পিচকে আপহোল্ড করার বদলে তাকে সুপ্রিম কোর্ট ধমকের সুরে বলছে যে ফ্রিডম শুধু নয়, রাইট শুধু নয়, আপনার ডিউটি আছে। এবং মাহমুদাবাদকে বলছে উনি নাকি সস্তা জনপ্রিয়তা করানোর জন্যই পোস্ট করেছেন। যারা সস্তা জনপ্রিয়তার জন্য গোটা টেলিভিশনে মিথ্যে কথা বলে গেল, এবং সেটা সিদ্ধার্থ খুব চমৎকারভাবে বলছিলেন যে এটাকে যদি আপনি ওইভাবে ভাবেন, তাহলে এটা কত বড় রিস্ক, কত বড় থ্রেট টু সিকিউরিটি। একটা যুদ্ধের মতো পরিস্থিতিতে আপনি রটিয়ে দিলেন যে এখানে ইসলামাবাদ কবজা হয়ে গেছে, এটা কবজা হয়ে গেছে, ওটা কবজা হয়ে গেছে। এই যে আপনি একটা এক্সাজারেটেড যদি একটা ফলস থ্রেট পারসেপশন তৈরি করেন, আর সেই ফলস থ্রেট পারসেপশন থেকে, একটা মিসক্যালকুলেশন থেকে যদি একটা কিছু অন্য কেউ অ্যাটাক করে, তাহলে কী হবে, জিনিসটা দাঁড়াবে কোথায়? তাহলে ইউ আর প্লেয়িং উইথ ফায়ার, আপনি এটা বুঝতে হবে পরিষ্কারভাবে। তো এইখানে যে আগুন নিয়ে খেলা, গোটা দেশ যেখানে একটা বিপদের মুখে দাঁড়িয়ে যারা আগুন নিয়ে খেলে, যারা মানুষের জীবন নিয়ে খেলে, ওদের মানুষের জীবন নিয়ে কোনো ব্যাপার নেই। আজকে যুদ্ধ হোক, যেটুকু যা হয়েছে, পুঞ্চে যে লোকগুলো মারা গেছে তাদের কথা কেউ বলছে? আজকে এখনও সেনাবাহিনীর জওয়ানদের মৃতদেহ বাড়িতে ফিরছে, তাদের কথা কেউ বলছে? আজকে যারা পহেলগামে মারা গেলেন, সিন্দুর করে বেড়াচ্ছেন, ওই সেখানে হিমাংশী নরওয়াল, তিনি তো আমাদের কথাটাই বলেছেন, জাস্টিস উইথ পিস, জাস্টিস। এইরকম একটা জায়গায় যখন 2000 মানুষ যখন প্রয়োজন ছিল, সেখানে একটা পুলিশ দেখা গেল না, একটা কোনো সিকিউরিটির কিচ্ছু নেই। তাহলে এত বড়, এটা শুধু সিকিউরিটি ছিল আর কিছু কিছু ভুল হয়েছে, কিছু ল্যাপস হয়েছে, তা নয়। সিকিউরিটি ওয়াজ কনসপিকুয়াসলি অ্যাবসেন্ট। It was conspicuously absent. And how it became conspicuously absent when just দুদিন আগে 7-8 এপ্রিল আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে গিয়ে মিটিং করে এসছেন, তিনি বলেছেন সিকিউরিটি পারফেক্ট। আর সেই জায়গায় এরকম ঘটনা ঘটলো। এর থেকে বড় ফেলিয়ার কিছু হতে পারে না। আর দ্বিতীয় প্রচারটা কী ছিল? দ্বিতীয় প্রচারটা ছিল যে মোদি ইন্টারন্যাশনালি ভারতবর্ষের ইমেজকে কোথায় পাঠিয়ে দিয়েছে। ভারতবর্ষকে একটা সম্মানের চোখে লোকে দেখে, চোখে চোখ রেখে উনি কথা বলেন সকলের সাথে। দেখা গেল কি যে সময় পহেলগাম হলো, গোটা পৃথিবী ভারতবর্ষের পক্ষে সহানুভূতিতে। আজকে যে সমস্ত সাংসদদের পাঠানো হলো, যদি তখন পাঠানো হতো, সাংসদদের টিম যদি পাঠানো হতো ইন্টারন্যাশনাল ওপিনিয়নকে আরও বেশি মোবিলাইজ করার জন্য, সেটা একটা অর্থ বুঝতাম। কিন্তু কখন পাঠানো হলো? যখন অপারেশন সিন্দুর, সেই অপারেশন সিন্দুর যখনই শুরু হলো, দুটো নিউক্লিয়ার পাওয়ার, পাশাপাশি দুটো দেশ, একটা পরমাণু যুদ্ধের বিপদ, পৃথিবীতে কে আপনাকে সমর্থন করবে? কেউ সমর্থন করবে না। কেউ সমর্থন করবে না এই যুদ্ধের বিপদকে, যুদ্ধের উন্মাদকে, যুদ্ধজিগিরকে। গোটা পৃথিবীতে কেউ করেনি। সম্পূর্ণ আমরা বিচ্ছিন্ন। আমাদের বিদেশ নীতির এত বড় ফেলিয়ার, এত বড় আইসোলেশন, একটা দেশ নেই, নেপাল পর্যন্ত নেই, একটা দক্ষিণ এশিয়ার কোনো দেশ নেই, গোটা পৃথিবীর কোনো দেশ নেই যে আমেরিকাকে আপনি বন্ধু বন্ধু বলেন, তারা নেই, কেউ নেই। তাহলে সেই বিদেশ নীতি যখন ফেল করে গেল, তখন সাংসদদেরকে পাঠানো হলো। কোন সাংসদদের পাঠানো হলো? যাদেরকে আপনি প্রতিদিন বলেছেন যে এরা সমস্ত দেশদ্রোহী, এরা দেশের শত্রু, এরা পাকিস্তানে চলে যাক। আপনার নিজের পার্টিতে একজন মুসলিম সাংসদ নেই, একজন মুসলিম মন্ত্রী নেই। আপনি মনে করেন তাদের কোনো প্রয়োজন নেই, আর এখন আপনাকে বিদেশে পাঠানোর জন্য মুসলিম সাংসদ দরকার। আর তার জন্য সেই এমজে আকবর
যেরকম একটা যৌন হেনস্থার কেসে তাকে মন্ত্রীপদ থেকে চলে যেতে হয়েছে, তাকে রিসারেক্ট করে তাকে তুলে আনা হলো। এবার এমজে আকবর গিয়ে সেখানে গিয়ে কথা বলবেন, তাকে আপনি পাঠাচ্ছেন সেখানে, আপনি সেখানে